যে বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর বর্তমান সরকারের বিরুদ্ধে একটা রীতিমতো সাধারণ মানুষের একটা অভিযোগ উঠে আসছে, সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। বিষয়টি হলো, মমতা ব্যানার্জি সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের একটি বড় অংশ ক্ষুব্ধ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী সরকারের বিকল্প প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে। এর বড় কারণ, যে কারণের জন্যে এই ক্ষুব্ধ হয়ে ওঠা, সেটা হচ্ছে 12 পৃষ্ঠার আবেদনপত্র। এই আবেদনপত্রে যেসব তথ্য চাওয়া হয়েছে তাই নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকদের কোনো ঝাড়াই বাছাই ছিল না। যারা পাওয়ার যোগ্য ছিল না তারাও পেয়েছে। অনেক পুরুষ পর্যন্ত, এবং তার সংখ্যা কয়েক লক্ষও হতে পারে, এই প্রকল্পের সুবিধা পেয়েছে। এক কথায় লক্ষ্মীর ভাণ্ডার ছিল হরির লুট। আসো, এসে লুটের মাল নিয়ে যাও। শুভেন্দু সরকার সেই লুট বন্ধ করে যারা এই ভাতা পাওয়ার যোগ্য তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। আর এই নিয়েই অভিযোগের বন্যা। আমি নতুন সরকারের এই প্রচেষ্টাকে যুক্তিসঙ্গত মনে করেও বলবো, পুরো পরিবারের সম্পত্তির ঠিকুজি কোষ্ঠী জোগাড় করে সেসব লেখা সাধারণ মহিলাদের কাছে সত্যি খুব অসুবিধাজনক। বিশেষ করে দরিদ্র পরিবারের, প্রান্তিক পরিবারের মহিলারা, যাদের জন্য এই প্রকল্প, তাদের জন্য খুব অসুবিধাজনক। এবং যেখানে শিক্ষিত এবং যারা অন্যায্যভাবে এই প্রকল্প নিতে পারে, তারা কিন্তু ইচ্ছা মতো, সুবিধা মতো তাদের হাতের কলমের জোরে মিথ্যা তথ্য, ভুল তথ্য এগুলো দিয়ে এই সুবিধা আদায় করে নেবে। সরকারের সব জায়গায় ধরার ক্ষমতা নেই, এবং সেই ধরতে গেলে যে লোক লস্কর চাই, সেই লোক লস্করও নেই। তো এই সমস্যা কিভাবে মিটবে, অথচ ন্যায্য প্রাপকদের কোনো অসুবিধা হবে না এবং অন্যায্য প্রাপকদের নাম বাদ যাবে, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। দেখুন, নতুন করে যাচাই করা যুক্তিসঙ্গত, কিন্তু 12 পাতার ফর্মে পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষা, পেশা, আয়কর, পেনশন, আধার, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন, ব্যাংক, যানবাহন, বিমা, শিশুদের স্কুল ও টিকা দেওয়া হয়েছে কিনা, বার্ষিক আয় এবং অন্য সরকারি সুবিধার তথ্য একসঙ্গে চাওয়ায় সাধারণ আবেদনকারীর ওপর অস্বাভাবিক চাপ পড়ছে। আমি এই ফর্ম দেখার পরে আমারও মনে হয়েছে, এটা যারা এই বিভাগ, যারা আমলারা, যারা এটা তৈরি করেছে, তারা হয় এই শুভেন্দু সরকারকে, তাকে মান সম্মানটা নষ্ট করে দিতে চায় সেটা, অথবা তারা চায় যে এটা নিয়ে একটা হইচই বাঁধুক, সরকার আস্তে আস্তে সরকার কিছুটা যেভাবে যে সরকার সবার নজরে খারাপ হোক, এই জিনিসটা তারা চায়। আমার কাছে মনে হয়েছে সেরা পথ হলো কম কাগজে আগে অন্তর্ভুক্তি, পরে ঝুঁকি ভিত্তিক যাচাই। অর্থাৎ সবার জন্য প্রথমে ছোট ফর্ম, আর সন্দেহজনক কেসগুলোতে পূর্ণ স্ক্রুটিনি। এবার আসি একটু বিস্তারিত আলোচনায়। সমস্যার মূল, বর্তমান নির্দেশিকা অনুযায়ী যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাদেরও 90 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম পূরণ করতে বলা হয়েছে। এই কারণে প্রশাসনের উদ্দেশ্য, যদি যোগ্য অযোগ্য আলাদা করা হয়, তবু প্রক্রিয়ার জটিলতা নিজেই অনেক ন্যায্য প্রাপকদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা আমার সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস। বহু সাধারণ মানুষের সাথে কথা বলে
আমি এই বিশ্বাসের কথা বলছি এখানে। আরও বড় কথা, আবেদনপত্রে পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্কের ব্যাংক তথ্য, নথি, এমনকি অন্য যেসব ডিবিটি, ডাইরেক্ট ব্যাংকিং ট্রান্সফার সুবিধা ও ক্রেডিট কার্ড স্কিমের তথ্য চাওয়া হচ্ছে। দরিদ্র বা অর্ধশিক্ষিত পরিবারের, অশিক্ষিত পরিবারের পক্ষে এত তথ্য একসঙ্গে জোগাড় করা বাস্তবে কত কঠিন সেটা ভুক্তভোগীরাই সেটা জানেন, তারা বলবেন। প্রক্রিয়া সহজ, তার মানে করাটা দরকার। সরকার ইতিমধ্যে জানিয়েছে যে আবেদনপত্র অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যাবে, এবং যারা ফর্ম পূরণে অসুবিধায় পড়বেন তাদের বাড়ি গিয়েও সহায়তা করা হবে। এই ঘোষণাটাকে কাগজে নয়, বাস্তবে প্রশাসনিক কাঠামো দিয়ে করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই কাঠামো কি সরকারের কাছে আছে? আমরা এসআইআরে বুঝতে পেরেছি, এসআইআর করতে গিয়ে, যে সরকারের কাঠামো কতটা অপ্রতুল এবং যারা ফাঁকি দিতে চায় তারা কতটা ফাঁকি দিতে পারে। আমার প্রস্তাব তাই, প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড অফিস, বিডিও অফিস এবং পুরসভায় সহায়তা ডেস্ক তৈরি হোক। সেখানে বিনামূল্যে ফর্ম পূরণ, নথি স্ক্যান, ফটোকপি ও তাৎক্ষণিক ত্রুটি সংশোধনের ব্যবস্থা থাকুক। এতে অভিযোগের বড় অংশ প্রথম ধাপেই কমে যাবে। যাচাইয়ের নকশা কেমন হবে? সরকারি বক্তব্য অনুযায়ী আয়করদাতা, সরকারি বা সরকার পোষিত চাকরিজীবী এবং নিয়মিত বেতন বা পেনশন প্রাপ্তরা এই প্রকল্পের বাইরে থাকবেন। আবার বলি, সরকারি বক্তব্য অনুযায়ী যাদের পরিবারে আয়কর দেয়া হয়, আয়করদাতা, সরকারি বা সরকার পোষিত চাকরিজীবীর পরিবার এবং নিয়মিত বেতন বা পেনশন যারা পান তারা এই প্রকল্পের বাইরে থাকবেন। তাই প্রথম ধাপের ফর্মে কেবল কয়েকটি মৌলিক তথ্য নিলেই যথেষ্ট। 12 পাতার ফর্মের কোনো দরকার নেই। পরিচয়, বয়স, ঠিকানা, পরিবার, আয়কর, সরকারি চাকরি, পেনশন অবস্থা, ব্যাংক এবং মোবাইল, এই বিষয়ে কয়েকটি তথ্য পেলেই যথেষ্ট প্রথম ধাপের জন্যে। দ্বিতীয় ধাপে শুধু ঝুঁকিপূর্ণ কেসগুলো বাছাই করা দরকার, যেখানে তথ্যের অসঙ্গতি মিলবে, উচ্চ সম্পদের ইঙ্গিত পাওয়া যাবে, একাধিক প্রকল্পে অস্বাভাবিক রকমের মিল পাওয়া যাবে, বা এলোমেলো রিপোর্ট যারা দিচ্ছে এদের সবার কাছ থেকে পরিবারের সম্পত্তির পূর্ণ ঠিকুজি চাওয়ার প্রয়োজন থাকবে না, কিন্তু যাচাইও দুর্বল হবে না। আরও ভালো উপায় হলো সেলফ ডিক্লারেশন একটা নেওয়া। যিনি আবেদনকারী তিনি স্পষ্ট লিখে দেবেন যে ভুল তথ্য তিনি দিচ্ছেন না। কোনো ভুল তথ্য ধরা পড়লে এই সুবিধা বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, নিতে পারে সরকার। এই কথাটা লিখে সেলফ ডিক্লারেশন দিতে হবে। ভারতে সেলফ ডিক্লারেশন ভিত্তিক প্রশাসনিক ফরম্যাটে এই ধরনের দায়বদ্ধতার ধারা ব্যবহৃত হয়। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ব্যবস্থায় অভিযোগ নিষ্পত্তির জন্য ওপেন হাউস, সিআরএম এবং সিপি গ্রামসের মতো একাধিক চ্যানেল ব্যবহারের কথা সরকারি নথিতে বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনাতেও একইভাবে বহুস্তর অভিযোগ ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত। আমার মতে ন্যূনতম 5টি সুরক্ষা দরকার। 1, ফর্ম অসম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গে বাতিল নয়, 30 থেকে 60 দিনের সংশোধনের সময় দেওয়া হোক। দ্বিতীয়ত, প্রত্যাখ্যান হলে লিখিত কারণ জানাতে হবে কেন প্রত্যাখ্যান হলো। তৃতীয়ত, ব্লক স্তরে আপিল অফিসার তাদেরকে রাখা হোক। চতুর্থত, টোল ফ্রি নম্বর একটা থাকুক সরকারের এবং SMS ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকুক। পঞ্চমত, যাদের পুরনো সুবিধে ছিল তাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সহায়তা জারি থাকবে, এ কথাটা বলা হোক।
বাস্তব রূপরেখা এইবার তাহলে কি হতে পারে? একটি ব্যবহারযোগ্য মডেল হতে পারে কি? তাহলে বলি, প্রথমে 2 পাতার একটা প্রাথমিক আবেদন, তারপর ডেটা ম্যাচিং, তারপর শুধুমাত্র নির্বাচিত কেসে 12 পাতার বিস্তারিত যাচাই। এতে প্রকৃত দরিদ্র মহিলারা লাইনে দাঁড়িয়ে হয়রান হবেন না। কিভাবে ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে জমা করবেন, এটা নিয়ে, কারণ সবাই খেটে খাওয়া পরিবারের মানুষও রয়েছে, তারা ওই দীর্ঘ ভোটের জন্য একদিনের লাইনে দাঁড়াতে হয়, আর এখানে কতদিনের লাইনে দাঁড়াতে হবে তার কি ঠিক আছে? হয়রান তাদের হতেই হবে। আবার যার দরকার নেই সেও পাবে, এই ধরনের সমস্যা তৈরি বন্ধ হয়ে যাবে, থাকবে না। আমরা আবার বলি, যিনি ন্যায্য এই প্রকল্পের আওতায় আসুন তারা থাকুন, কিন্তু যারা নাম ভাড়িয়ে, পরিচয় ভাড়িয়ে, মিথ্যেভাবে তারা নিচ্ছে, আমি জানি সল্ট লেক এইখানে বড় লোকদের পাড়া, সেই পাড়ার মধ্যে এমন অনেক পরিবার আছে, সেই পরিবারের মহিলারা এইখান থেকে টাকা নেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেন, টাকা নিয়ে তারা সেখান থেকে তাদের এই টাকাটাকে অনেকে এমনও বলেন যে সেই মাসে ওই বিউটি পার্লারের খরচটা তারা এই টাকার থেকে উঠে যায়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা এই রকমভাবে অন্যায্য হাতে যাবে, তাদের কাছে যাবে, এটা মেনে নেওয়া যায় না। তেমনি এটাও মেনে নেওয়া যায় না যে যারা পাওয়ার যোগ্য তারাও এইভাবে হ্যারাস্ট হবে, হয়রান হবে। অর্থাৎ নীতি হওয়া উচিত সবার জন্যে সহজ প্রবেশ, অল্প কেসে কঠোর তদন্ত। আমাদের আলোচনার ভাষা যেটা দিয়ে শুরু করেছিলাম, লুট বন্ধ হবে প্রশাসনিক বাছাইয়ে, কিন্তু গরিব মহিলার শাস্তি হবে না কাগজপত্রের জুলুমে। যারা এখনো এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, আমরা কখনোই বলি না যে এই টাকা নয়ছয় করা হোক, যেটা মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হয়েছে, নয়ছয় করা হয়েছে, সেটা না হোক, এটা চাই। কিন্তু সাধারণ মানুষ এই 12 পাতার ফর্মে তাদের সত্যি খুব অসুবিধার মধ্যে, ভয় পাচ্ছে। অনেক মহিলা বাড়ির কাজ করতে যারা আসে আমাদের বাড়িতে, তারা পর্যন্ত বলছে, বাবা আগে তো পেতাম না, না হয় আবার পাবো না, তাতে কি হলো? এর থেকে মমতা ব্যানার্জির সরকারকে তারা আবার বলছে এই ব্যাপারে তারা ভালো ছিল। কারা বলছে? যারা খেটে খাওয়া মানুষ, যারা দরিদ্র, যারা এই প্রকল্পের সত্যিকারের প্রাপক, তারা বলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বলবো, অগ্নিমিত্রা পল যিনি এই বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, তাকেও বলবো কাগজ সহজ করুন। কাগজের চাপে মানুষকে আটকে, তাদের কাগজের নিচে আটকে দেবেন না। এটা আপনার ডিপার্টমেন্টের যারা রয়েছেন, আমলারা যারা এইসব তৈরি করেছেন, তাদেরকে বলুন একেবারে প্রথম ধাপেই সবার জন্যে একরকম ফর্ম, 12 পাতা ফর্ম না করে ধাপে ধাপে 2 পাতা, যত কম সংখ্যক দেয়া যায়, 1 পাতা 2 পাতার ফর্মে যত কম হিসাব দেয়া যায়, ঠিকুজি কোষ্ঠী, সেই ব্যবস্থা করুন। তারপর যেখানে মনে করছেন দরকার হলে আপনারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিন না কেন যে কারা মিথ্যে কথা বলেছে, এবং সবার থেকে বড় কথা, ওই একটা জায়গাতে কেবল নিচে দিয়ে দিন একটা ডিক্লারেশন যে এখানে যদি কোনো মিথ্যে কোনো কথা আমি বলে থাকি, তথ্য দিয়ে থাকি, আমি তার উপযুক্ত শাস্তি পেতে প্রস্তুত, দরকার হলে এই টাকা ফেরত দিতে প্রস্তুত। এমন একটা জিনিস নিয়ে করা যায়। কিন্তু দয়া করে 12 পাতার ফর্ম ছেড়ে দিন। অনেকেই মনে করছে, বলছেন তাদের বাড়ি রয়েছে, তার বাবার বাড়ি ছিল সল্ট লেকে, তার বাড়ি রয়েছে, সেই বাড়িতে সাধারণভাবে সে মেয়ে, তার কোনো বাবা মারা গেছেন, মাও হয়তো মারা গেছেন, কিংবা বেঁচে আছেন, কোনো পাওনা নেই, কিচ্ছু নেই। তাদের পরিবারের আমি এমন একটি মেয়ের কথা জানি, সে সল্ট লেকে তাদের দোতলা বাড়ি ঠিকই আছে, ভাই বোন রয়েছে, কিন্তু তারা, সেই মেয়েটি কাজ করে একটি দোকানে, মাসে 5-7 হাজার টাকা মাইনে পায়।
তাহলে এইবার ওই ঠিকুজি কোষ্ঠী সব দিতে গেলে তাদের সল্টলেকের বাড়ি এসে গেলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এটা তো নয় সল্টলেকের বাড়ি, সাধারণ গ্রামের গরিব মেয়ে বউ যারা, তাদের বাড়িতে বাড়ির কত ফুটের বাড়ি, মেঝে কতটা, কি হ্যান ত্যান। আজকাল এই যে সবগুলো, আজকাল মাটি পাওয়া যায় না, সবারই পাকা বাড়ি থাকে। অত্যন্ত দরিদ্র মানুষও পাকা বাড়িতে থাকে, মানে ইটের বাড়িতে থাকে কোনো রকমের, কারণ মাটির বাড়ির খরচা বেশি, ইটের বাড়ির খরচা তার থেকে কম। তো এইসবের জন্যেই সরকারের কাছে অনুরোধ, আপনারা দয়া করে ওই 12 পাতার ফর্মটাকে বাদ দিন, 1-2 পাতার ফর্ম করুন, যেসব তথ্যগুলো না নিলে নয়, এবং একটা ডিক্লারেশন দিয়ে নিন যে ভবিষ্যতে যদি কোনো রকমভাবে এর বিরুদ্ধে কোনো প্রমাণ আসে তাহলে প্রাপক শাস্তি পেতে হবে তাদের, এবং টাকা ফেরত দিতে হবে। এখনকার মতো এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের আমাদের এই এখনকার প্রতিবেদন, এগুলো জানাবেন কমেন্ট করে। আর ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।